মাটি থেকে দোলা সেন দূর হটো। রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি। টানটান উত্তেজনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য এভিনিউতে তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের কার্যালয়ে রক্তদান শিবির হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি যখন সেখান থেকে বেরোন তখন এই বিজেপির কর্মী সমর্থকরা কালো পতাকা দেখিয়ে দোলা সেন হায় হায় দূর হটো স্লোগান দিতে থাকে। চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর আমাদের দল তৃণমূল 33 বছর ধরে শহীদ তর্পণ করে আসছে। আমরা আশাবাদী আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর আমাদের ভরসা আছে। আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গত 33 বছর ধরে 21শে জুলাইয়ের কর্মসূচি করে আসছেন, তেমনই এবছরও করতে পারবেন। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমরা আইন মেনে চলি। প্রয়োজন হলে থানায় যাব। তবে আমরা মনে করি বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। ধর্মতলায় 60 দিনের জন্য বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত সাধারণ মানুষেরও অসুবিধার কারণ হবে। 21শে জুলাই আমাদের কর্মসূচি। 1993 সালে ওয়ান আইডেন্টিটি কার্ড ওয়ান ভোট আন্দোলনের সময় কলকাতায় 13 জন কর্মী নিহত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনায় আহত হয়েছিলেন। সেই শহীদদের স্মরণ করার জন্যই প্রতি বছর 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করা হয়। গত 33 বছর ধরে এই কর্মসূচি হয়ে আসছে। আমরা আশা করি পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার শহীদ তর্পণের এই কর্মসূচি পালনের কারণ আমরা দেখেছি যে এই দুর্গাপুরের শান্ত মাটিকে, এই দুর্গাপুরের শান্ত ভূমিকে, শান্ত পরিবেশকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে আজকে শুভ দিনে পা দিয়েছে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং সেই জন্মদিন আমাদের দুর্গাপুরের প্রত্যেকটি জায়গায় পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এই সময়ে এই আজকের শুভ দিনে এই কলঙ্কিনী দোলা সেন আজকে আমাদের এই দুর্গাপুরের মাটিকে কলুষিত করার জন্য এসছে। তার জন্য কি করলেন? তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা দেখলাম এখানে আপনাদেরকেও বলা হচ্ছে তৃণমূলের থেকে। তৃণমূলের এটা কালচার, তৃণমূলের কালচার। তৃণমূল বলবে কারণ শাক দিয়ে যেরকম মাছ ঢাকা যায় না, তৃণমূল সেরকম নিজের গলার আওয়াজ করে তারা তাদের দুর্নীতি, চোর যে কাজগুলো করেছে, সমাজ বিরোধী কাজগুলো করেছে, সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে জোর গলার মাধ্যমে। আর এই দোলা সেনই একদিন বলেছে যে 25% আর 75% সেটাই নিতে এসেছিল মনে হচ্ছে। ওই জন্য ওদের কাছ থেকে। আপনার নাম? দিব্যেন্দু গায়েন, দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। সর্বপ্রথম আপনি কি বাধা দিলেন, কি বললেন, কি হয়েছিল? শুনুন, দোলা সেনকে কালো পতাকা বা মুর্দাবাদ, গোটা একজন এমপিকে মুর্দাবাদ দেখানোর আগে এটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। মানুষের উপকারে, দুস্থ মানুষ থেকে আরম্ভ করে যে সমস্ত মানুষরা আজকে রক্তের অভাবে তারা যন্ত্রণায় ছটফট করছে, সেখানে একটা সমাজসেবকমূলক কাজে বিজেপি রাজনীতি খুঁজতে এসে তাদের রাজনৈতিক চরিতার্থ কয়েকজন কর্মী এসেছিলেন। তারা এসে রাজনৈতিক চরিতার্থ বিজেপির কাছে তাদের প্রমাণ করতে হবে তারা ভীষণ বড় বিপ্লবী। তার জন্যে রক্তদান শিবিরকে বাধা দেওয়া হয়েছে। এর থেকে লজ্জাজনক ঘটনা ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি, আজকে প্রথম হলো। রক্তদান শিবিরকে যারা বাধা দেয় তারা মানুষ নয়, তারা বর্বর জাতি। এই বর্বর দল হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সদস্যরা আজকে এখানে এসছে। তারা এখানে এসে রক্তদান শিবিরকে বানচাল করার চেষ্টা করছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। আমরা ঘৃণা নয়, ধিক্কার নয়, আমরা মনে করি আমরা যেমন প্রতিবাদ করেছি, আপনারা যারা ছিলেন আপনারাও একটা শুভ কাজকে অনুষ্ঠানে আপনারা এসছিলেন, আপনাদেরও উচিত ছিল এটার প্রতিবাদ করা, সাধারণ মানুষের প্রতিবাদ করার। যে রক্তদান শিবিরকে যারা ভেঙে দেয় সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ডক্টরস ডে, হ্যাঁ, আজ তো রক্তদান শিবির হচ্ছিল। ভারতবর্ষের একজন 1 নম্বর মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার জন্ম এবং মৃত্যুদিন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়, যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে যে বিজেপি কর্মীরা করছেন তাদের জন্মদাতা হচ্ছে বিধানচন্দ্র রায়, কারণ এই শহরটার জন্ম দিয়েছেন বিধানচন্দ্র রায়। তাকে যারা অস্বীকার করে, অর্থাৎ নিজের জন্মদাতাদের যারা অস্বীকার করে, নিজের শহরটাকে যারা অস্বীকার করে, তারা কি দুর্গাপুরের প্রতি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো প্রশাসনকে দেখতে পেলাম না। ওই যে প্রশাসন এখন আপনাদের সামনে গাড়ি নিয়ে এসছেন, যখন হলো তখন পালিয়ে গেল। এই হচ্ছে, বলছিলেন না আইনের শাসন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না আইনের শাসন, আইনটা তৈরি করেন বিজেপি আর সেই শাসন আমাদের হচ্ছে। এতদিন সিলেক্টিভ আসন, মানে সিলেক্টিভ ওনারা শাসন করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি করলে দোষ নেই, ডিম ছুড়লে দোষ নেই, অন্যের প্রোগ্রাম নষ্ট করে দিলে দোষ নেই, বিরোধী দলের মুখ বন্ধ করে দিলে দোষ নেই, গণতন্ত্র হত্যা করলে দোষ নেই। শুধুমাত্র রাজনৈতিক এবং তার সঙ্গে সামাজিক প্রোগ্রাম যখন অন্য দল করবে তখন ভয় পেয়ে যায় যে মানুষ আবার ফিরে এসে তাদেরকে সমর্থন করবে।
যেভাবে গত 2 মাস ধরে সরকার যেভাবে পরিচালনা হচ্ছে, মানুষ তিতি বিরক্ত, প্রত্যেকটা মানুষ তিতি বিরক্ত। তারা বলছে এর মতন একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী এবং অমিত শাহের মতন একজন জেল খাটা স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে পা রাখাটাও তো সমানভাবে বলা যায়, আমরা তো সমানভাবে বলতে পারি। সেখানে পশ্চিমবঙ্গে তারা যখন পা রাখে তাহলে সেটা পশ্চিমবঙ্গও অশুদ্ধ হচ্ছে। সুতরাং যে প্রশ্ন তারা করছে বা যে উত্তর তারা দেওয়ার চেষ্টা করছে সেটা অজুহাত নয়, সেটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, গণতন্ত্রকে ধ্বংস করা। আর জেনে রাখুন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে নিক দুর্বৃত্ত, আর সেই দুর্বৃত্ত হচ্ছে আজকে এই বিজেপি। ঘোষ 3 জন পিএসও আমার মা, 6 জন, বা মা না থাকলেও ধরুন মায়ের রিপোর্ট আনতে যাবো 5 জন। বউবাজার থেকে পার্ক স্ট্রিটের মধ্যে কোনো ডাক্তারখানা, কোনো ডায়াগনস্টিক সেন্টার যেতে পারবো না, 5 জন তো 163 ভাঙা না, তো গাড়িতে 4 জনের নিচে রাখা, এটা তো অসম্ভব ব্যাপার। আমি নামলে তো ওরা নামবে, ডাক্তারখানায় গেলে ওরা সঙ্গে যাবে, আমার মাকে দেখাতেও পারবো না তাহলে। আর নইলে ওদের বলতে হবে, ভাই তোমরা বাড়িতে বসে থাকো, তোমরা বাড়িতে শুয়ে কাটাও, মানে আমার গাড়িতে উঠলেই 144 ভেঙে যাবে। ফলে আমি আমার গাড়ির চালক এবং আমার 85 বছরের মা যদি ডাক্তার দেখাবার আমি এগোবো, তোমরা বাড়িতে শুয়ে ঘুমাও। পুলিশ যেহেতু আমার কাছে পোস্টিং 3 জন আছো, এখনো তুলে নেওয়া হয়নি, তো তোমরা ঘুমাও ভাই, তোমরা থাকলে 163 ভেঙে যাবে। এ সুপার এমার্জেন্সি নয়। আশা করি পুলিশ প্রশাসন বুঝবে এবং পুরনো কথা মনেও রাখবেন, এইসব তুগলকি করবেন না। আমরা পৃথিবীর ইতিহাসে বারবার দেখেছি কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, টানাশাহী, তুগলক শাহী, হিটলার শাহী শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, ন্যায় এবং মানুষ। এক্ষেত্রেও মানুষই শেষ কথা বলবেন। খুব শিগগিরই আপনারা সেটা দেখতে পাবেন। আর 21শে জুলাই তো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় 93 সালে যখন 1 আইডেন্টিটি কার্ড 1 ভোট, তাতে গণহত্যা হয়েছিল কলকাতার বুকে সিপিএম আমলে। আমাদের 13 জন সাথীকে আমরা হারিয়েছিলাম। উনিও ইনজিওর্ড হয়েছিলেন, উনি 1 মাস হসপিটালে ছিলেন। সুস্থ হয়ে এসে ওইখানে দাঁড়িয়ে, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এইরকম 1 আইডেন্টিটি কার্ড 1 ভোট, এরকম গণহত্যা কলকাতার বুকে যেভাবে হলো, 13 জন মারা গেলেন, অনেক ইনজিওর্ড ছিলেন, 100-র বেশি, উনিও ছিলেন তার মধ্যে। তো আমরা এই শহীদ সাথীদের স্মরণ করব যতদিন আমি বাঁচব। তারপরে ওই আমলে 18 বছর, আমাদের আমলে 15 বছর, 33 বছর হয়েছে। এবং আমাদের আমলেই শুধু লোক আসতো তা নয়, আগের আমলেও, আমি তো আগের আমল থেকে দল করি, তো প্রচুর লোক দেখেছি, আগের আমলেও প্রচুর লোক হতো। আশা করব, আমরা আশাবাদী, পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা মমতা ব্যানার্জিকে অনুমতি দেবে, শহীদ তর্পণ করবার কর্মসূচি নেওয়ার অনুমতি দেবে। ঠিকা শ্রমিক এবং গার্মেন্টসের উপরে যে একটা গেট থেকে বেরোনোর সময় একটা হ্যাকেল হচ্ছে, এটার ব্যাপারে কিছু নেওয়া হচ্ছে। ট্রেড ইউনিয়নের সব সাংগঠনিক আলোচনা আপনাদের সাথে করলে তো বিপদ। এখন তো কিছু মনে করবেন না, আমি সব সাংবাদিক বন্ধুদের সম্মান জানিয়েও বলছি, মিডিয়া হাউসগুলো তো বিক্রি, হাউসদের সব কিনে রেখেছে মোদি, হয়তো মুমকিন হয়। আপনাদের দোষ নেই, আপনারা পরিশ্রম করছেন, আপনাদের হাউসের পলিসি তো আপনারা নির্ধারণ করেন না, তাই আমি এই নিয়ে আলোচনা করছি না। কিন্তু আমাদের কোনো কিছুই থেমে থাকবে না। শ্রমিকদের উপর যদি অন্যায় হয়, নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করব। কি পদ্ধতিতে করবো সেটা আপনাদের সাথে আলোচনা করছি না পাবলিকলি। ওকে, আমায় ভুল বুঝবেন। ম্যাডাম, নতুন সরকার রাস্তায় এবার নামাজ পড়তে দেয়নি, কিন্তু যোগব্যায়াম দেখলাম যে রাস্তায় হয়েছে, এটা নিয়ে একটুখানি বলুন। এর জবাব তো মানুষই দিচ্ছেন, দেখেননি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। আমাদের শেখাতে হয়নি, সাধারণ মানুষ হুহা করে জবাব দিচ্ছে। এবং শুধু মুসলিমরা দিচ্ছেন তা না, হিন্দুরাও দিচ্ছেন। এটা ওই যে বললাম একটু আগে, মানুষ শেষ কথা বলে।